তাহলে আমরা শুরু করি পড়াশোনা। আজকে হচ্ছে তোমার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা শুরু করব। তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি সেটা নিয়ে আমরা পড়াশোনা করি এখন। ইলেকট্রন বিন্যাস হচ্ছে আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি। এই ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। সেজন্য ইলেকট্রন বিন্যাসটা আমাদের জানা খুবই জরুরি, এবং ইলেকট্রন বিন্যাস তোমরা খুবই মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবা এবং এটা সবসময় মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের শুরুতে আসি যে বোর মডেলে আমরা কিছু শক্তি স্তর সম্পর্কে ধারণা পাইছি, তাই না? সে শক্তি স্তরগুলোকে আমরা 1 2 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ n = 1 2 3 দ্বারা প্রকাশ করি। আর প্রত্যেকটা শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে তাকে একটা আমরা সমীকরণ আকারে অর্থাৎ 2n² দিয়ে এটা মনে রাখতে পারি। সমীকরণ নামের একটা সংখ্যা দ্বারা 2n² দ্বারা মনে রাখতে পারি। অর্থাৎ কোন একটা শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা আমরা 2n² এর মান দিয়ে জানতে পারবো। যদি কোন একটা শক্তি স্তরের n এর মান যদি 1 হয় তাহলে ওই শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? দুইটি। কারণ 1 কে স্কয়ার করলে 1 হয়, 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হয়। যদি n এর মান 2 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 8টি। কারণ n কে 2 দ্বারা গুণ করলে 4 হবে, 4 আর 4 কে আবার 2 দ্বারা গুণ করলে 8 হবে। অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারবে। 3 নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। কারণ 3 কে স্কয়ার করলে 9 হয়, 9 কে 2 দ্বারা গুণ করলে 18 হবে। ঠিক এভাবে আমরা কি করতে পারবো? কোন একটা শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবো এটা জানতে পারবো। এখন সবাই একটু মিউট করো প্লিজ। সবাই মিউট করো, আনমিউট করো না কেউ। এখন এই যে এখন শক্তি স্তরগুলোর আবার কি বিভিন্ন নাম আছে। আমরা বোরের তত্ত্বের মধ্যে দেখেছি কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এগুলো পড়েছিলাম, তাই না? তাহলে কে শেলে আমরা যখন n এর মান 1 হয় তখন সেটাকে কে শেল বা কে শক্তি স্তর বলা হয়। কে শেল বা কে শক্তি স্তর বলা হয়। অর্থাৎ যখন n এর মান 1 যখন n এর মান 1 তখন সেটা কি হয়? দেখো কে শেলে কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1²। ওই যে আমরা 2n² শুরুতে দেখেছিলাম। তাহলে n² এর মান মানে কত? n মানে 1 এখানে, আর n1 মানে হচ্ছে কে শেল। তাহলে কে শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1² = 2। আর n এর মান যখন 2 হয় সেটা হচ্ছে এল শেল, আমরা গত ক্লাসে পড়েছিলাম। তাহলে এল শেলে কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2² × 2, ওই যে তাহলে 2 × 2² = 8 ইলেকট্রন। 3 নম্বর শক্তি স্তরে ঠিক একইভাবে 3² × 2 18 ইলেকট্রন। 4 নম্বর শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারবে। অর্থাৎ কে শেলে 2টি ইলেকট্রন, এল শেলে 8টি ইলেকট্রন, ওয়ালাইকুম আসসালাম, এম শেলে 18টি ইলেকট্রন, এন শেলে 32টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমরা দেখলাম যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে। এখন আমরা আসি যে টেবিলের মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এবার এটা শেখার চেষ্টা করে। দেখো এখানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। তাহলে দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে, তার মানে কে শেলে 1টি ইলেকট্রন থাকতে পারবে। এল এম এন শেলে কোনো ইলেকট্রন নাই, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন আছেই 1টি, সুতরাং এটা যেতে পারবে প্রথম শেলে। প্রথম শেলের নাম কি? কে শেল। কে শেলে 1টি ইলেকট্রন থাকবে। আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার এখানে ইলেকট্রন থাকবে 2টি কে শেলে, কারণ কে শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2টি। আমরা শুরুতেই দেখেছিলাম, তাই না? এই যে আমরা এখানে দেখিয়েছিলাম শুরুতেই যে এখানে তোমার 2টি ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ কে শেলে। আমরা হিসাব করে দেখিয়েছিলাম, এই যেখানে আমরা দেখিয়েছিলাম। এই যে দেখো আগের পেজে আমরা দেখি, এই যে কে শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি। এল শেলে সর্বোচ্চ কয়টি? 8টি। 3 নম্বর শক্তি স্তর অর্থাৎ এম শেলে 18টি, 4 নম্বরে 32টি থাকতে পারবে। সেখান থেকে আমরা আস্তে আস্তে হিসাব করব, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে এখন হচ্ছে পরবর্তী যে হিলিয়ামের মধ্যে কয়টি ইলেকট্রন আছে? কে শেলে 2টি ইলেকট্রন আছে, তাই না? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, তার মানে তার এল শেলে 2টি ইলেকট্রন, কে শেলে 2টি ইলেকট্রন যাবে, এল শেলে 1টি, কারণ কে শেল 2টির বেশি রাখতে পারবে না, তারপরে এল শেলে 1টি ইলেকট্রন যাবে। ঠিক একইভাবে বেরিলিয়ামে 4টি ইলেকট্রন, তার মানে যার কে শেলে 2টি, এল শেলে 2টি। এল শেলে যদিও 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে তো আর ইলেকট্রন নাই। ঠিক একইভাবে আমরা ইলেকট্রন দিতে দিতে যদি আসি, দেখা যাবে যে তোমার সোডিয়ামের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আর তাহলে কে শেলে 2টি ইলেকট্রন, এল শেলে সর্বোচ্চ 8টি রাখতে পারে। এল শেলে 8টি দেওয়ার পরে এম শেলে 1টি ইলেকট্রন যাবে, ঠিক আছে? তাহলে এভাবে আগের শেলগুলো পূর্ণ করে ইলেকট্রনগুলো আস্তে আস্তে পরবর্তী শেলে যাবে। এখানে দেখো ফসফরাসের কথা আমরা চিন্তা করি।
ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, তার কেলসিয়াম নিলে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। এল শেলে সর্বোচ্চ 8টি থাকতে পারে, 8টি থাকবে, আর এম শেলে 5টি, কারণ 8 2 10 আর 5 15। এখন আসি আমরা তোমার পটাশিয়ামের বেলায় আসি, যে বা আর্গনের বেলায় আসি। আর্গনে যদি আসি, আর্গনে কতটি ইলেকট্রন আছে? তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। যতটি তার অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনও কিন্তু ততটাই। আমরা গত ক্লাসে পড়ে আসছি বোরের মডেল অনুসারে কোন একটি পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে? সমান থাকে। আর পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আর্গনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, অর্থাৎ তার 18টি ইলেকট্রন আছে। প্রথম শেলে কে শেলে 2টি ইলেকট্রন যাবে, এল শেলে 8টি ইলেকট্রন যাবে, এম শেলে 8টি ইলেকট্রন যাবে। ঠিক আছে, 18টি। এম শেলে যদি আরো ধারণ ক্ষমতা আছে। এখন পটাশিয়ামের বেলায় আসি। এখানে পটাশিয়ামে প্রথম কে শেলে 2টি ইলেকট্রন, এল শেলে 8টি, এম শেলে 9টি হওয়ার কথা, তাই না? এম শেলে সর্বোচ্চ 18টি থাকতে পারে, সর্বোচ্চ 18। তাহলে এখানে 8টি দিয়ে আমরা এম শেলে একটা দিয়ে দিছি, এটা কিন্তু 18টি থাকার কথা, তাই না? ঠিক একইভাবে এই যে তোমার পটাশিয়াম থেকে শুরু করে এই 30টি মৌল জিঙ্ক পর্যন্ত, প্রত্যেকটি মৌল কিন্তু এই আমরা আসি নিকেলে। নিকেলে কে শেলে 2টি, এল শেলে 8টি, এম শেলে 16টি। 16টি, এখানে 18টি হওয়ার কথা, এখানে আরো 2টি এখানে আসার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে 18টি না দিয়ে আমরা এখানে 16টি দিয়েছি, এখানে 2টি দিয়েছি। কেন দিয়েছি আমরা পরে বলবো। কপারের বেলায় ঠিক আছে 2 8 18, কারণ কপারে এখানে এম শেলে 18টি ইলেকট্রন থাকতে পারে, 18টি দিয়েই আমরা এন শেলে একটি দিয়েছি। জিঙ্কের বেলায় তাই, আমরা এম শেলে সর্বোচ্চ 18টি দিলাম, দিয়ে এন শেলে 2টি ইলেকট্রন দিলাম। তাহলে আমরা দেখলাম পর্যায়ক্রমে আমরা আগের শেলগুলোতে ইলেকট্রন দিয়ে তারপরে পরবর্তী শেলে গিয়েছি। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, তাই না? পটাশিয়াম থেকে নিকেল পর্যন্ত এই প্রত্যেকটা ইলেকট্রন হওয়ার কথা ছিল এম শেলে, আমরা পাচ্ছি এন শেলে। ঠিক আছে, এটা কেন, এটার ব্যাখ্যা আমরা দিব একটু পরে। তাহলে আমরা মৌলগুলো ইলেকট্রন বিন্যাস বোঝার চেষ্টা করি। কেউ কি বুঝতে পেরেছো যে ইলেকট্রন গুলো কেল শেল, এল শেল, এম শেল এগুলোতে কোনো সমস্যা আছে কিনা? জি স্যার। নো স্যার, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি তাহলে পরবর্তী বিষয়গুলোতে। এই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো এখানে ল্যাঙ্গুয়েজ আকারে দেওয়া আছে। দেখো, ইলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অতএব ইলেকট্রন দুটি প্রথম শক্তি স্তরে প্রবেশ করবে। লিথিয়ামের 3, প্রথম 2টি ইলেকট্রন যাবে কে শেলে, আর পরেরটি যাবে এল শেলে, কারণ এখানে তার ইলেকট্রন দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে সোডিয়ামের বেলায় বলা আছে কে শেলে 2টি, এল শেলে 8টি, আর এম শেলে 1টি। ওই যে জিনিসগুলো আমি ব্যাখ্যা করেছি, একই জিনিসগুলো দেওয়া আছে। এখন দেখো, এই যে তোমার পটাশিয়াম থেকে ক্রোমিয়াম, এই যে ব্যাখ্যাগুলো ভিন্নতা এখানে আমরা দেখতে পাচ্ছি। যে আমি যে কথাগুলো বলেছি ব্যতিক্রম, পটাশিয়াম থেকে নিকেল পর্যন্ত ব্যতিক্রম, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই ব্যতিক্রম কেন, এই ব্যতিক্রমটা আমাদেরকে জানতে হবে। জানতে হলে আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে উপশক্তি স্তর সম্পর্কে, তাই না? এই যে আমরা বললাম বোর মডেল অনুসারে কতগুলো শক্তি স্তর আছে, এটা হচ্ছে শক্তি স্তর, তাই না? কে শেল, এল শেল, এগুলোকে আমরা শক্তি স্তর বলে থাকি। এই শক্তি স্তর গুলোকে আরো ভাগ করা যায়। ওই যে আমরা বলছিলাম বর্ণালী গুলাকে আরো অনেকগুলো ভাগে ভাগ করা যায়, ঠিক একইভাবে শক্তি স্তর গুলাকেও দেখা যায় যে কি এগুলাকেও আরো অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আর এগুলা কি বলা হয়? উপশক্তি স্তর। অর্থাৎ একটা শক্তি স্তরে আরো অনেকগুলো উপস্তর থাকতে পারে, যেগুলাকে বলা হয় উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে আমরা প্রকাশ করছিলাম কি দিয়ে? এন দিয়ে। আর উপশক্তি স্তরকে প্রকাশ করবো আমরা এল দিয়ে। এখন মনে রাখবা এই এল এর মান এন এর উপরে কিন্তু নির্ভর করে। এল এর মান, উপশক্তি স্তর কি? এই যে বললাম প্রধান শক্তি স্তরকে আরো কতগুলো শক্তি স্তরে ভাগ করা যায়, এই শক্তি স্তরগুলোকে বলা হয় উপশক্তি স্তর। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই উপশক্তি স্তরগুলোর মান নির্ভর করে এন এর উপরে। অর্থাৎ এল, এই উপশক্তি স্তরকে এল দ্বারা, এটা কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এন এর উপর নির্ভর করে। এই যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে এই উপশক্তি স্তরগুলোর আরেকটা নাম হচ্ছে অরবিটাল। তোমরা শক্তি স্তরগুলোর নাম আমরা অরবিট দিয়েছিলাম, আর উপশক্তি স্তরগুলোর নাম বলা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, এই অরবিটাল গুলোকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল গুলোকে এসপিডিএফ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।
এখন আমরা কিভাবে শক্তি স্তর থেকে উপশক্তি স্তরগুলো হিসাব করব তার একটা উদাহরণ আমরা এখানে দেখি। n এর মান যদি l হয় তাহলে l ইকুয়াল টু কত হবে 0, কারণ এখানে এই n কত 1, 1 থেকে 1 গেলে কত হয় 0। আর যখন l এর মান 0 হয় তখন সেই অরবিটালটির নাম হয় s অরবিটাল, সেটার নাম হয় s অরবিটাল। মনে রাখবা l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল। এটা লিখে রাখতে পারো তোমরা। l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। এভাবে লিখে রাখো। তাহলে এখানে আমরা দেখলাম যখন প্রথম শক্তি স্তর বা KCl এর জন্য n এর মান 1 হয় আর n এর মান 1 হলে l এর মান 1 হয়, অর্থাৎ প্রধান শক্তি স্তরকে একটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে s অরবিটাল, 1s অরবিটাল। ঠিক আছে, 1 দ্বারা বোঝানো হচ্ছে প্রধান শক্তি স্তর আর s দ্বারা বোঝানো হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরকে একটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে s অরবিটাল। ঠিক আছে, এখন n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান হবে 0 থেকে 1 n-1 পর্যন্ত। তাহলে n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে l তো 0 আছেই, 2 থেকে 1 গেলে কত হয় 1, তার মানে l এর মান হবে 0 1 0 1। ঠিক আছে, তোমার প্রশ্ন হতে পারে স্যার 2 থেকে তো 1 গেলে শুধু 1 হয়, তাহলে আমরা 0 নিলাম কেন? কারণ এখানে বলা হয়েছে যে l এর মান 0 থেকে n-1, মানে আমরা n-1 থেকে বাদ দিলে যা হবে তা নিব, সাথে 0 থাকবেই। ঠিক আছে, তাহলে n equal to 2 হলে স্যার এর মান, জিরোটা কি সব সময় দিতে হবে? হ্যাঁ এখানে বলা আছে না 0 থেকে মান 1, 0 থেকে n-1, 0 থেকে বলা হয়েছে, তাই না? 0 থেকে যেহেতু n- বলা হচ্ছে। এই কে আঁকাকি করছো? ঈশা আহমেদ, তুমি আঁকাকি করছো? তাহলে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত বলা হচ্ছে, তাহলে এই 0টা থাকবেই, কারণ 0 থেকে বলা হয়েছে। এটা তো বলা হয় না 0 অথবা, যদি অথবা বলতো তাহলে কখনো কখনো 0 চলে যেতে পারতো, বাট এখানে বলা হয়েছে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থাকবেই। তাহলে আমরা যখন n এর মান 2 হয় তাহলে l এর মান হবে 0 1, আর l আচ্ছা এর মান, স্যার n এর মান মাইনাস নিতে পারবো না? হ্যাঁ n এর মান মাইনাস নিতে পারবো না? না না, শক্তি স্তরের মান তো কখনো মাইনাস হয় না। শক্তি স্তরের মান সবসময়, সাধারণ আমরা পড়েছিলাম না এই যে একটু আগেই, যে শক্তি স্তর সবসময় 1 2 3 4 5 এরকম হয়, যে আমরা একটু আগে দেখেছিলাম বা গত স্যার ক্লাস, ধনাত্মক রাশি। হ্যাঁ গত স্যার ক্লাসে আমরা পড়েছি। উপশক্তি, হুম, মানে স্যার আমরা 0 নিব, আর এখানে যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2, তো এখানে 2 থেকে 1 মাইনাস করে দিব, তো আসে 1, ওই 1টা নিব, হ্যাঁ রাইট? ইয়েস, ঠিক স্যার আছে। উপশক্তি এখন স্তরটা একটু ড্রয়িং করে দেখাবেন? উপশক্তি স্তর, উপশক্তি স্তর কোথায় অবস্থান করে? এটা তো তোমাকে এখন শক্তি ড্র করে দেখাইতে হবে। এটা শক্তি স্তর গুলোকে এটাই ভাগ করলে, বলছি স্যার। এটা তো তুমি এখন খালি চোখে দেখবা না, এটা তোমাকে হয়তো শেপ গুলো আমি তোমাকে আঁকি দেখাইতে পারবো পরে এঁকে, বাট তুমি তো এখন উপশক্তি স্তর গুলো তো খুব সূক্ষ্ম যন্ত্র দ্বারা এগুলো স্টাডি করে দেখা হয়েছে, তোমাকে তো এখন খালি চোখে দেখানো যাবে না, বুঝতে পেরেছো? স্যার আপনি ড্র করে দেখাইতে পারবেন না এমনি প্রধান শক্তি স্তরের পাশে কিভাবে অবস্থান করে? পাশে না, এটা প্রধান শক্তি স্তর তুমি দেখতে পাচ্ছ না, এই যে গোল আকার যে ইয়েগুলো, এগুলোর মধ্যে আরো তো অনেকগুলো ভাগ আছে। ওই যে তোমার বর্ণালী, যেরকম আমরা বলছিলাম না যে একটা বর্ণালীর মধ্যে আরো অনেকগুলো বর্ণালী আছে, ঠিক এরকম শক্তি স্তরগুলোর মধ্যে আরো কতগুলো উপস্তর আছে, এদের ভিতরে আছে। এই কোথায় কিভাবে আছে সেটা এখন তোমাকে দেখাইতে হলে ওই যে, আমি এখানে পসিবল না, এটা বিজ্ঞানীরা সূক্ষ্ম যন্ত্র দ্বারা স্টাডি করে দেখেছেন, আমরা শুধু ফলটা পড়ছি। ঠিক আছে, এখানে তো দেখানো তোমার সম্ভব না। জি স্যার। এখন তুমি ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারো যে এটা দেখান, তাও সম্ভব না, কারণ ওই যন্ত্র তো এখানে দেখানো যাবে না, ওই যন্ত্র দিয়ে তোমাকে সরাসরি দেখতে হবে কিভাবে আছে। স্যার ড্র করে দেখানো যাবে না? হ্যাঁ, ড্র করে বড় করে? যেমন তোমার এস অরবিটাল হচ্ছে গোল আকৃতির, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির, এরকম ডাম্বেল আকৃতির হয় এরকম, আর ডি অরবিটাল গুলো হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল আকৃতির। এগুলো তো হচ্ছে তোমাদেরকে তো পর এক সময় দরকার হলে দেখাই দিব, যে আকৃতিগুলো দেখাই দিব। ঠিক আছে, এখন শুধু জি এগুলো স্যার। আমরা স্যার অরবিটাল কি? উপশক্তি স্তর, কক্ষপথ। উপশক্তি স্তর। উপশক্তি স্তর গুলাকেই অরবিটাল বলা হয়। ঠিক আছে, উপশক্তি স্তর ও গুলাকে, ঠিক আছে স্যার। এই যে এসপিডিএফ এরাই হচ্ছে উপশক্তি স্তর, আর এদেরকে বলা হয় অরবিটাল। ঠিক আছে,
আচ্ছা, গুড, ভেরি গুড। প্রশ্ন করো, সমস্যা নেই, সমস্যা থাকলে প্রশ্ন করবা। ওকে, তাহলে n ইকুয়াল টু 2 হলে দেখা যাচ্ছে সেখানে আমরা অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরটি কয়েকটি ভাগে ভাগ থাকে? দুটি ভাগে। কারণ n এর মান 2 এর জন্য l এর দুটি মান পাচ্ছে। l এর দুটি মান পাওয়া মানে হচ্ছে তাকে দুটি শক্তি স্তরে ভাগ করা যায়, সেটা হচ্ছে s এবং p অরবিটাল। কারণ l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে কি হবে? p অরবিটাল। আর এখানে 2 দ্বারা বোঝানো হচ্ছে এটা দ্বিতীয় শক্তি স্তরের জন্য। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে s আর একটা হচ্ছে p। আর প্রথম শক্তি স্তরকে আমরা তার মানে স্যার দ্বিতীয় শক্তি স্তরের দুইটা উপশক্তি স্তর আছে, 2s আর 2p। ইয়েস, ঠিক আছে। 3 নম্বর শক্তি স্তরের জন্য দেখো n এর মান 3, তখন l এর মান কত হবে? 0 1 2। আর তোমার প্রশ্ন হতে পারে স্যার 3 থেকে 1 বিয়োগ করলে তো এটা 2 হয়, আমরা 1 নিয়েছি কেন? কারণ হচ্ছে ওই যে বলা হয়েছে 0 থেকে n-1 পর্যন্ত থেকে বলা হয়েছে, আমরা বিয়োগ করে যে মানটা পাবো তার পূর্বে সবগুলো মানই আমাদেরকে নিতে হবে, 0 থেকে বলা হয়েছে সেজন্য। এখন মনে করো আমি তোমাকে যদি বলি তুমি নিউ মার্কেট থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজে যাবা, তাহলে কোথা থেকে কোথায়? নিউ মার্কেট থেকে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস নিউ মার্কেট থেকে আমাদের স্কুল। কিন্তু এর মাঝখানে কিন্তু আমার এখানে কি আছে, তোমার হোম ইকোনমিক্স কলেজ আছে, ইডেন কলেজ আছে, পলাশী আছে, সবই কিন্তু ইনক্লুড করতে হবে। এগুলাকে অতিক্রম করেই আমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজে যেতে হবে, তাই না? এটা তো বলা হয় নাই শুধুমাত্র নিউ মার্কেট এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তাহলে আমরা মাঝখানে সব বাদ দিয়ে দিতাম। এখানে বলা হয়েছে কি তাহলে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে আমরা এখানে n এর মান যখন 3 হবে, 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 2। তাহলে 2 এর আগ পর্যন্ত কি আছে? 0 1, তাহলে সেটা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথাগুলো? জি স্যার। স্যার এখানে দুইটা কক্ষপথ আছে, উপকক্ষপথ, তাহলে এখানে ইলেকট্রন কিভাবে দিব? ইলেকট্রন কিভাবে দিব আমরা দেখবো, তুমি আগে এটা দেখো, তুমি এটা বুঝো কিনা এটা দেখো। ঠিক আছে, ইলেকট্রন আমরা কিভাবে দিব সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, এখন তুমি এই জিনিসটা বুঝো কিনা এটা দেখো। ইলেকট্রন দেওয়ার বিষয়টা আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে দেখো, তাহলে n = 3 যদি হয়, তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 2। তাহলে n = 3 এর জন্য আমাদের মান l এর মান কয়টি হবে? 3 2 0 1 2 0 1 2। তার মানে কি 3 নম্বর শক্তি স্তরকে 3টি ভাগে ভাগ করা যায়। দেখো সেটা হচ্ছে s p d। কারণ l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, আমি শুরুতেই বলেছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর মান 3 হলে আমরা 3টি উপশক্তি স্তর পাই বা 3টি অরবিটাল পাই, আর সেই অরবিটাল গুলো হলো s p d। আর এই 3 দ্বারা বোঝানো হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে s p d আছে। 2 নম্বর শক্তি স্তরে কোনো d নাই, দেখছো? 1 নম্বর শক্তি স্তরে আবার কোনো p নাই, কারণ 1 নম্বর শক্তি স্তরকে একটি ভাগে ভাগ করা যায়, 2 নম্বর শক্তি স্তরকে দুইটি ভাগে ভাগ করা যায়, 3 নম্বর শক্তি স্তরকে 3টি ভাগে ভাগ করা যায়। এখন আসলে আমরা 4 নম্বর শক্তি স্তরে দেখো, 4 নম্বর শক্তি স্তরে n এর ভ্যালু 4। তাহলে 4 হলে l এর ভ্যালু কত হচ্ছে? 0 1 2 3। কেন? 4 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে কি পাবো? 3। আর 3 এর আগ পর্যন্ত কি আছে? 0 1 2। তাহলে আমরা 4টা ভ্যালু পাচ্ছি। n = 4 হলে l এর মান 4টি হচ্ছে। তার মানে 4 নম্বর শক্তি স্তরকে 4টি ভাগে ভাগ করা যায়, আর সেগুলো হচ্ছে s p d f। 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল। আর 4 দ্বারা বোঝানো হচ্ছে এটা 4 নম্বর শক্তি স্তর। একটা কোশ্চেন আছে, বলো। 0 থেকে -1, তার মানে -1 আমরা নিতে পারি স্যার? -1 বলা হয় না, n-1। ও জি স্যার। 0 থেকে -1 তো তাহলে 0-র আগে হয়ে যায়, 0-র পরে নিতে হবে আমাদের। হ্যাঁ, এই তো গুড। 0 থেকে আমরা তো n এর মান তো নেগেটিভ হতে পারে না, তাই না? শক্তি স্তর তো কখনো নেগেটিভ হয় না। তাহলে 0 থেকে মানে আমাকে 0-র পরে কি 1 পজিটিভ ভ্যালু, তাই না? আমরা 0-র আগে, -1 তো 0-র আগে। আমাদেরকে বলা হয়েছে 0 থেকে n-1। এখানে 0 থেকে -1 বলে না, n- অর্থাৎ n এর ভ্যালু যা হবে তা থেকে 1 বিয়োগ দিলে যা হবে সেটা আমাদেরকে নিতে হবে। এখানে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 বিয়োগ দিলে 0, n এর ভ্যালু 2 হলে 1 বিয়োগ দিলে 1, তার আগে কি আছে? 0, সেটা নিতে হবে। যে তারপরে জি স্যার। n এর ভ্যালু 3 হলে যদি 1 বিয়োগ দিই তাহলে কি হবে? 2, তাহলে 2 এর আগে কি আছে? 0 1, সেটা নিতে হবে। আবার n = 4 হলে 3, কারণ n থেকে 3 4 থেকে 1 বিয়োগ দিলে কি হবে? 3, 3 এর আগে কি আছে? 0 1 2, এভাবেই। তাহলে আমরা n এর ভ্যালু 4টি যদি হয়, n এর ভ্যালু যদি 4 হয়
তাহলে এল এর ভ্যালু আমরা পাচ্ছি 4টি, 0 1 2 3, অর্থাৎ আমরা 4টি অরবিটাল পাবো, সেটা হলো s p t f, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে 4টি অরবিটাল সম্ভব। ঠিক একইভাবে n = যদি 5 হয় তাহলে আমরা এখানে পাবো 0 1 2 3 4, অর্থাৎ 5টি অরবিটাল পাবো। তবে আমরা এখানে 5টি নেই না, আমরা SPDF দ্বারাই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করা যায়, সেজন্য f এর পর আমরা আর অরবিটাল নেই না, SPDF পর্যন্তই নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমরা উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পেলাম। কোনো সমস্যা আছে এটা সম্পর্কে বলো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কারণ এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার কেমিস্ট্রির প্রাণ, রসায়নের প্রাণ। যদি ইলেকট্রন বিন্যাস না বুঝো কেমিস্ট্রির কিছুই বুঝবে না, আর কিছুই থাকবে না। কারণ পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন মূল ভিত্তি যদি না থাকে, তুমি না বুঝো, তাহলে পর্যায় সারণী বুঝবা না। অর্থাৎ একটা বিল্ডিং এর যদি কোনো তোমার ওই যে আমরা ফাউন্ডেশন বলি, ফাউন্ডেশন না থাকলে কি বিল্ডিং তৈরি করা যাবে? যাবে না। তো ঠিক একইভাবে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার n এর মান যদি 5 6 7 অথবা 8 হয় তাহলে কি শুধু ওই 4s 4p 4d 4f এই চারটা 5s অরবিটালই ধরা হয়, বাকিগুলো না, ধরা না। হয় না? তবে 5s 5p 5d 5f, 6s 6p 6d 6f, ঠিক আছে। বাট জি f স্যার, এর আমি ওই পরে চারটা অরবিটালের কথাই বলছিলাম। হ্যাঁ, আমরা SPDF পর্যন্ত নিব, পরেরগুলো নেওয়া হয় না। কারণ হচ্ছে দেখা যায় যে f পর্যন্ত ইলেকট্রন বিন্যাস মোটামুটি শেষ করে দেওয়া যায়, সেজন্য পরেরগুলো নেওয়া হয় না। আর পরের যে অরবিটাল গুলো আছে, সেই অরবিটালটা আসলে খুব একটা স্টেবলও না, জি এইচ যে, এজন্য এগুলো নিয়ে স্টাডিও করা হয় না। দেখা যায় যে f পর্যন্ত নিলে মোটামুটি ইলেকট্রন বিন্যাস করা যায়। ঠিক আছে, কিন্তু স্যার এল এর ক্ষেত্রে 0 থেকে 8 পর্যন্ত নিব, এল এর ক্ষেত্রে? n এর ক্ষেত্রে বুঝি নাই। এন না, এল এর ক্ষেত্রে l = 0 থেকে 8 পর্যন্ত নিব যদি আমরা 8 ধরি, n = 8। n = যদি 8 ধরি তাহলে l এর ভ্যালু হবে, হ্যাঁ, তখন হবে 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 8টি আসবে। 8 এর স্যার আগে বুঝি নাই। n স্যার এর ভ্যালু 7 এর পর s বা d এগুলা বসবে না তখন? হ্যাঁ, 7s 7p 7d 7f পর্যন্ত আসবে, f এর পর আমরা নিব না। ঠিক আছে, s এই যে 1 2 3 এগুলাই বসাইতে হবে। এই যে এখানে 1 বসাইছি, এখানে 2 বসাইছি, এখানে 3 বসাইছি, এখানে 4 বসাইছি, 5 এর জন্য 5 বসাইতে হবে। কারণ এই 5 ইন্ডিকেট করতেছে কি তোমার 5 নম্বর শক্তি স্তর, এখানে 4 ইন্ডিকেট করতেছে 4 নম্বর শক্তি স্তর, 3 ইন্ডিকেট করতেছে কি 3 নম্বর শক্তি স্তর। অর্থাৎ আমার ইলেকট্রন গুলো যাচ্ছে 3 নম্বর শক্তি স্তরে, সেজন্য ওই 1 2 3 এগুলো আগে আগে বসাইতেই হবে। বাট অরবিটাল গুলো বলো। স্যার যদি আমরা n এর মান ধরি 6, ঠিক আছে, তো ওইখানে তো অরবিটাল গুলো হবে 6s 6p 6d 6f। তখন কি l এর মান কি 0 1 2 3 4 5 এভাবে হবে? হ্যাঁ, এল এর মান তুমি বসাইতে পারো 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত, বাট আমরা মান নিব 0 1 2 3 4 3 পর্যন্ত নিব। ঠিক আছে, 4 3 পর্যন্ত ওকে নিব। কিন্তু আমরা লেখার সময় দেখাবো যে এল এর ভ্যালু এতগুলো হচ্ছে, এন এর মান যদি 6টা হয় এল এর ভ্যালু 6টাই হবে, 0 1 2 3 4 5, তাই না, এর 6টা হবে। এটা কিন্তু দেখাবা, Okay. বাট তোমরা আমরা 5 এর জন্য যে অরবিটালটা সেটা আমরা ব্যাখ্যা করব না, 4 এর জন্য অরবিটাল, আমরা 3 এর জন্য অরবিটাল 4 এর পর্যন্ত নিব। বুঝতে পেরেছো? স্যার n এর মান কি 9 10 এমনও হয়? এত দূর পর্যন্ত যায় না, হয়, এটা না হলে তো এটা হয়তো হয়। পর্যায় সারণী তুমি 118 নম্বর মৌলটাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দিতে যাও তাহলে তো অনেক দূর যেতে হবে আমাদেরকে, কিন্তু আমরা অত দূর যেতে হয় না, তার আগে হয়ে যাবে। তোমরা দেখবা ইলেকট্রন কনফিগারেশন করলে দেখবা। তোমরা আপাতত কমপ্লেক্সিটির দিকে যেও না, আপাতত এটার দিকে খেয়াল করো, সহজটার দিকে, ঠিক আছে। তারপরে যখন সহজটা শিখবা, যখন হাঁটতে শিখবা তখন আস্তে আস্তে দৌড়াইতে পারবা। বুঝতে পেরেছো? কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। স্যার হ্যাঁ, এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে আসি। দেখো কিছু উদাহরণ নেই। এখন প্রতিটি অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে সেটা আমরা কিন্তু এই 2 × 12 + 1 দ্বারা হিসাব করতে পারবো। 2 × 12 + 1 প্রতিটি অরবিটালে, এটা কিন্তু অরবিটালে এই 2n² দ্বারা আমরা নির্ণয় করছি প্রতিটি অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে, আর এটা হচ্ছে অরবিটালে। অরবিটাল এটা সূত্র? হ্যাঁ, এটা একটা সূত্র।
2n², এটা ছিল অরবিটের জন্য, অরবিট মানে শক্তি স্তরের জন্য, আর এটা হচ্ছে অরবিটালের জন্য, এটা উপশক্তি স্তরের জন্য। মনে রাখবা অরবিট হচ্ছে শক্তি স্তর আর অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ভর করে 2 × 12 + 1 এর উপর। একটা অরবিটাল অর্থাৎ এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, পি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, ডি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, এটার উপর নির্ভর করবে। তাহলে দেখো আমরা এটা পর্যন্ত এইটুকু পড়ো আর শেষ করে দেব। তাহলে এখানে দেখো এই যে n এর মান যদি 1 হয় তাহলে শক্তি স্তরের মান, উপশক্তি স্তরের মান কত? 0। আমরা দেখেছি কিছুক্ষণ আগে হিসাব করে, এবং সেটা ছিল কি এস অরবিটাল, এবং সেই অরবিটালের নাম কি ছিল 1s অরবিটাল। তাহলে 1s অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে? 1s অরবিটালের জন্য l এর মান কত ছিল? 0। তাহলে আমরা যদি 2 × 0 বসাই তাহলে কি হবে? 0। 0 আর 1 যোগ করলে কত? 1। 1 দিয়ে 1 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 2। অর্থাৎ 1s অরবিটালে যে কোনো s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। s অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2টি ইলেকট্রন থাকতে পারবে। 2টি। তাহলে প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। আমরা এটা দেখেছি 2n² করলে কত হবে? 2 × 1², 2টি। এখন 2 নম্বর শক্তি স্তরের জন্য এই যে n = যদি 2 হয়, আমরা উপশক্তি স্তরের ভ্যালু কত পেয়েছিলাম? একটু আগে হিসাব করেছিলাম 0, 1। আর আমাদের অরবিটাল গুলোর নাম ছিল কি? s, p। তাহলে s অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি, তাই না? 2টি। কারণ হচ্ছে s অরবিটালের জন্য l এর মান কত হবে? 0। আর p অরবিটালের জন্য l এর মান কত? 1। তাহলে 1 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 2। আর 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 6। তার মানে p অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন, তাই না? 6টি ইলেকট্রন থাকবে। তাহলে n = কত? 2। 2 নম্বর শক্তি স্তরে তাহলে মোট কতটি ইলেকট্রন থাকবে? 6 + 2, তার মানে 8টি, তাই না? 2 নম্বর শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 8টি। তুমি দেখো এখানে 2 বসাও, n² এর ভ্যালু 2 বসাও, n এর মান কত? 2 বসাও, কত হবে? n এর মান 2 হলে কত হবে? 2 × 2², 8। তাহলে দেখা যাচ্ছে আমরা উপশক্তি স্তরের টোটাল সংখ্যা থেকে শক্তি স্তরের টোটাল ইলেকট্রন বের করতে পারি, তাই না? যে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে 2টি, s এবং p। s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, p অরবিটালে 6টি ইলেকট্রন আছে। অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে সর্বমোট কয়টি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন আছে। আমরা এই 2n² দিয়ে হিসাব করে দেখি, সেখানেও দেখি আসলে দ্বিতীয় নম্বর শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। আমি শুরুতেই বলেছিলাম এটা হচ্ছে শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, আর এটা হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তুমি দেখবা উপশক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা বের করতে পারো তাহলে তুমি দেখবা যে শক্তি স্তরেরও ইলেকট্রন সংখ্যা হিসাব করা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি একটা বোঝার চেষ্টা করো, একটা যদি বুঝো তুমি সবগুলো বুঝবা। আচ্ছা আমি পরেরটা আবার একটু দেখাই। 3 নম্বর শক্তি স্তর n = 3। তাহলে এখানে প্রথমেই আমরা 2 = n² এর বলায় 3 বসাই, তাই না? অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে? 2 × n², 18টি। এখন আমরা উপশক্তি স্তর থেকে হিসাব করে দেখি আসলে কতটি ইলেকট্রন থাকে। 3 নম্বর শক্তি স্তরের মধ্যে কয়টি উপশক্তি স্তর ছিল? 3টি, 0, 1, 2। আর 0 এর জন্য অরবিটালের নামটি হচ্ছে s, l এর জন্য অরবিটালের নামটি হচ্ছে l = 1 যদি হয় সেই অরবিটালের নাম হচ্ছে p, l = যদি 2 হয় সেই অরবিটালের নামটা কি? d। আর অরবিটাল গুলো হচ্ছে 3s, 3p, 3d, ওই যে 3 নম্বর শক্তি স্তরের জন্য। আর s অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি। p অরবিটালে কয়টি থাকবে? সর্বোচ্চ 6টি। এই যে আমরা একটু আগে দেখেছি। d অরবিটালে কয়টি হবে? 2 × 2, কারণ এখানে p এর ভ্যালু কত? p এর ভ্যালু d। d অরবিটাল কখন হয়? l এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা এখানে 2 বসাই, তাহলে 2 × 2, 4, 4 + 1 কত হয়? 5। 5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 10। তাহলে দেখো d অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 10টি ইলেকট্রন আছে, তাই না? এখন 3 নম্বর শক্তি স্তরে তাহলে মোট ইলেকট্রন কতটি হলো? 2 আর 6 যোগ করলে কত? 8। 8 আর 10 যোগ করলে কত হয়? 18। দেখো 2, 4 + 6 + 10 = 18। আর আমরা n এর ভ্যালু সরাসরি বসিয়েও দেখেছি কি 3 নম্বর শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখলাম উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে সেটা যদি আমি হিসাব করতে পারি তাহলে প্রধান শক্তি স্তরেও কতটি ইলেকট্রন আছে সেটাও বের করা হয়ে যায়। ঠিক আছে? কারণ উপশক্তি স্তরের সবগুলো ইলেকট্রন মিলেই হচ্ছে একটা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা।
আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার মনে করো আমি তোমাকে একটা উদাহরণ দেই যে ক্লাস 9-এ তোমরা দুটা সেকশন আছো, তাই না? মনে করো এ সেকশন বি সেকশন। এ সেকশন ইলেকট্রন আছে, তোমরা আছো মনে করো 9 জন, বি সেকশন আছে মনে করো 10 জন, তাহলে 19 জন। এখন এই 9 জন কে কে আছে বা কোন টেবিলে কতজন বসছে সেটা যদি আমি জানি, প্রথমে এই সেকশনের গুলোর সংখ্যা বের করতে পারবো। বি সেকশনও ঠিক এক একটা টেবিল যদি আমি হিসাব করি তাহলে বের করতে পারবো টোটাল বি সেকশনে কতগুলো ইলেকট্রন স্টুডেন্ট আছে। পরবর্তীতে এ এবং বি যদি যোগ করি তাহলে টোটাল ক্লাসের স্টুডেন্ট সংখ্যা আমরা বের করব বা শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে পারবো, তাই না? তো ঠিক 3 নম্বর শক্তি স্তরের কথা আমরা যদি উদাহরণ হিসেবে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর শক্তি স্তরকে 3টি উপশক্তি স্তরে ভাগ করা যায়, যেখানে একটা অরবিটালে আছে, একটা উপশক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, আরেকটি উপশক্তি স্তরে আছে 6টি ইলেকট্রন, আরেকটি উপশক্তি স্তরে আছে 10টি ইলেকট্রন। তাহলে আমরা 3টা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা জেনে গেলাম। এবার যদি সবগুলো যোগ করি তাহলে এটা কি জন্য হয়ে যাবে? 3 নম্বর শক্তি স্তরের জন্য মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম 18, তাই না? তাহলে আমরা এটা 2 × 12 + 1 দ্বারা বাইর করতে পারি, আবার 2n² দ্বারাও বাইর করতে পারি। 2n² হলে সরাসরি হিসাব করা হয়ে যায়, কারণ n এর ভ্যালু আমরা সরাসরি জানি 3। তাহলে 3 বসাই দিলে 3 × 2 × 3² মানে 18। আর এটাকে আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে s অরবিটালের জন্য আলাদা, p অরবিটালের জন্য আলাদা, d অরবিটালের জন্য আলাদা হিসাব করে তারপরে যোগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপশক্তি স্তর থেকে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করলে যা হবে তা আসলে একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে তার সংখ্যাটাই বের করা যায়। বুঝতে পেরেছো? একটা বোঝার চেষ্টা করো। কার কোনো সমস্যা আছে? তাহলে আমরা এভাবে প্রত্যেকটি উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমরা আজকে কি শিখলাম? যে আমরা প্রথমে উপশক্তি স্তরের ধারণা শিখলাম, কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা দেখলাম, উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা দেখলাম, এবং উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা থেকে কিভাবে আমরা সর্বমোট একটা শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করতে পারি সেটাও দেখলাম। এরপরে ক্লাসে আমরা ব্যাখ্যা করব ওই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করব। এখানে কার কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের এসডব্লিউ কি থাকবে? এসডব্লিউ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে তোমাদের পরীক্ষা হবে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, অর্থাৎ গত 2 লেকচার এবং আজকের লেকচারের উপরে একটা এমসিকিউ পরীক্ষা হবে গুগল ফরম্যাটে। ঠিক আছে? নেক্সট ক্লাসে পরীক্ষা। আর আমাদের কাছে তো বই নেই, বই কালেক্ট করো, তাহলে নেটে পড়বো কিভাবে?